জামাত শিবিরের সক্ষমতা নিয়ে ভারতে তোলপাড়, যে জামাত শিবির কি পারে। নরেন্দ্র মোদী টনক নড়েছে, টের পেয়েছেন, মাথা খারাপ। আমি একটা আলোচনায় বলেছি নরেন্দ্র মোদী অলরেডি জামাত, এনসিপি এবং তারেক রহমানের ফাঁদে পড়েছে। ভারতের ভিতরে নরেন্দ্র মোদীর উপর প্রচন্ড চাপ। ভারতের ব্যবসায়ীরা, নানান গোষ্ঠী তাকে চেপে ধরেছে যে কি ব্যাপার। ইউনূসের আমলে বলেছিলেন যে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে, তখন আমাদের আলু পেঁয়াজ বেচতে পারবো, আমাদের হোটেলগুলো, নিউ মার্কেট, অমুক তমুক এগুলো স্বাভাবিক হবে, চলবে, ব্যবসা বাণিজ্য গতিশীল হবে, মেডিকেল ব্যবসা জমজমাট হবে। ওই নির্বাচিত সরকার আসছে, 6 মাস হয়ে গেছে, আপনি তো পারছেন না সম্পর্ক স্বাভাবিক করতে। মোদী বেকায়দায় পড়েছে। তার মধ্যে আবার একটা মজার খবর নিয়ে আলোচনা করছি। ভারতের এনডিটিভি মানে গদি মিডিয়া যে আছে, ভারতের 60 থেকে 70% মিডিয়া পুরোপুরি মোদির কন্ট্রোলে। একসময় ভারতের মিডিয়া নিয়ে আমরা গর্ব করতাম, একসময় ভারতের নির্বাচন কমিশন নিয়ে আমরা গর্ব করতাম। এখন এগুলো গর্বের জায়গায় নাই, মোদী সব খেয়ে ফেলেছে। এই জন্য বেশিরভাগ মিডিয়া হচ্ছে গদি মিডিয়া, নরেন্দ্র মোদীর মিডিয়া। বড় বড় অলিগার, বড় বড় কোম্পানি, এদেরকে মোদী ম্যানেজ করে ফেলেছেন, তারা মিডিয়াগুলো কিনে নিয়েছে। একসময় এনডিটিভি একটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী মিডিয়া ছিল, এখন সে এনডিটিভি গদি মিডিয়া হয়ে গেছে। নরেন্দ্র মোদী বা ওই যেটা প্রেসক্রাইব করে ওইটাই তারা ছাপায়, ওইটাই প্রচার করে, ওইটাই তারা রিপোর্ট করে। তো এনডিটিভি, টাইমস ইন্ডিয়া এরকম প্রথম সারির গণমাধ্যমগুলোর রিপোর্ট দেখলাম, নজর রাখছি, তাদের সার কথা বা ভারতের গদি মিডিয়াগুলোর সার কথা যে না, তারেক রহমান তো ভালো লোক, উদার লোক, তিনি ভারত সফরে আসতেন এবং ভারত সফরে আসলে সম্পর্ক স্বাভাবিক হতো, কিন্তু জামাত শিবির ঠেকিয়ে দিয়েছে। জামাত শিবিরের কারণে তারেক রহমান ভারত সফরে আসতে পারেনি। কেমনটা লাগে বুঝেন। কিছুদিন আগে আবার ওই গদি মিডিয়াগুলি প্রচার করেছিল না, ভারতের যে ককরোচ মুভমেন্ট, যার পিছনে জামাতের উস্কানি আছে। বাংলাদেশ জামাতের, জামাত ইসলাম হিন্দ না, বাংলাদেশ জামাত টাকা দিচ্ছে, বাংলাদেশ জামাতের উস্কানি আছে। মজা না? এনসিপি কে অবশ্য জামাত মনে করছে, ভারত মনে করছে এটা এনসিপির একটা যুব বিভাগ, যুব উইং। এজন্য জামাত ককরোচ আন্দোলনে উস্কানি দিচ্ছে, জামাতের ষড়যন্ত্র আছে, এটার প্রমাণ হিসাবে গদি মিডিয়াগুলো, মোদি মিডিয়াগুলো শারজিস আলমদের বক্তব্য প্রমাণ হিসাবে দেখে। মানে শারজিস আলমদের ভারত জামাতের যুব উইং মনে করে। তো দর্শক, মানে এক কথা যদি বলি, এটা নিয়ে তোলপাড়, জামাতের সক্ষমতা নিয়ে তোলপাড়। ভারতে মোদি হটাও আন্দোলনেও তারা জামাত দেখে, তারেক রহমান ভারত সফরে যায় না, এর পেছনেও জামাত দেখে। বুঝেন খেলাটা কোন জায়গায় পৌঁছে গিয়েছে। তাহলে দর্শক, নরেন্দ্র মোদী এবার টের পাচ্ছেন, এটা আমার কথা না, গদি মিডিয়ার ভাষ্য অনুযায়ী, যে জামাত কি পারে, জামাতের সক্ষমতা কি আকাশচুম্বী। আবার তারেক জিয়াও তাদের ভাষায়, এটা তারেক জিয়ার ভাষাও না, আমার ভাষাও না, গদি মিডিয়ার ভাষায়, তারেক জিয়া ভারতে যেতে চেয়েছিলেন, তার ইচ্ছা ছিল, কিন্তু জামাতটাকে থেকে দিয়েছে। এর মানে তারেক রহমানও জামাতকে বাদ দিয়ে কিছু করতে পারেন না। তো জামাত কেউ কেউ এভাবে স্পষ্ট শিরোনাম করছে, এবং কেউ সম্পাদকীয় লিখছে, কেউ কলাম লিখছে। সব কথার অনেকগুলো করলাম আমি, সব কথার সার কথা এটাই যে জামাত এনসিপি কে খুশি করতে তারেক রহমান ভারত সফর বাতিল করেছে। জামাত চাপ দিয়ে তাকে ভারত সফর থেকে বিরত রেখেছে। এই সব ভাষায় তারা রিপোর্ট করছে, বিশ্লেষণ করছে। মজা না? তো দর্শক, আসলেই বাস্তবতা যে জামাতকে ঠেকানো, জামাত যাতে ক্ষমতায় আসতে না পারে, ভারত যে কোনো মূল্যে এটা ঠেকানোর চেষ্টা বা অ্যাসাইনমেন্ট তাদের আছে। তো জামাত ঠেকানোর যে মেকানিজম, এই সক্ষমতা ভারতের ফুরিয়ে আসছে, সামনে ভারত চাইলেও এটা পারবে না, সেই পরিস্থিতি আসে। কিন্তু বাস্তবে তারেক রহমান ভারত সফরে যাননি, এটা বাংলাদেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায়, তারেক রহমানের স্বার্থ বিবেচনায়, বিএনপি সরকারের ফরেন পলিসি অনুযায়ী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, তারেক রহমানের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। কারণ তারেক রহমান যদি ভারত সফরে যেতেন, তারেক রহমানের ক্ষমতা টিকত না, আওয়ামী লীগ পুনর্বাসিত হতো, আওয়ামী লীগ উজ্জীবিত হতো। এবং তারেক রহমানের ভারত সফরে যাওয়া মানে শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করবে ভারতের মাটি ব্যবহার করে। তারেক রহমান তার অনুমোদন দিয়ে দিয়েছেন, এরকম একটা অবস্থা। আর শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অশান্ত করার অনুমোদন দিলে তারেক রহমান তো ক্ষমতায় যেতে পারবেন না, টিকতে পারবেন না। তো এজন্য তারেক রহমান তার নিজ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য
ভারতে যাননি। এটা জামাতের কথায় কিংবা এনসিপির কথায় না, এটা তো সিম্পল হিসাব যে সরকার প্রধান, সরকার চাইলে কোনো একটা দ্বিপাক্ষিক সফর করতে পারে, বিরোধী দল ওই সফর ঠেকাতে পারে না। বিরোধী দল নৈতিকভাবে উচিত অনুচিত এগুলো বলতে পারে, মতামত দিতে পারে, বাট ওই সফর ঠেকানোর 1% সক্ষমতা বিরোধী দলের থাকে না। এটা হচ্ছে রিয়ালিটি। কিন্তু কি বলবে, ভারত বেকায়দায় পড়েছে, এই কারণে এখন এই উল্টোপাল্টা যে জামাতের কারণে সফর থেকে গেছে এটা বলতে হচ্ছে। বেকায়দাটা কি ইউনূসের আমলে প্রোপাগান্ডা চালিয়েছে যে ইউনূস একটা জঙ্গিবাদী সরকার, উগ্রবাদী সরকার, জামাত সরকার, এই সরকারের সাথে আমাদের সম্পর্ক সম্ভব না। নির্বাচিত সরকার আসলে, মানে বিএনপি সরকার আসলে তখন সবই হবে। খালেদা জিয়ার মৃত্যুতে ভারত তার গুরুত্বপূর্ণ প্রতিনিধি পাঠিয়েছে, নির্বাচনের আগেই তারেক রহমানকে দাওয়াত দিয়ে দিয়েছে, এবং বিএনপি যে ভালো, বিএনপিকে যে দরকার বা বিএনপিকে ক্ষমতায় আনতে ভারত সহযোগিতাও করেছে। এখন যার পক্ষে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভারত যে দলকে সমর্থন দিয়েছিল সেই দল ক্ষমতায় এসেছে, এখন সেই দলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারছে না, এতে তো মান সম্মান কিছু থাকে না। এতে ভারত চিট ফিল করছে, বেকায়দায় পড়েছে, ব্যবচাকা খেয়ে গিয়েছে, বোকা হয়ে গিয়েছে। কারণ আই রিপিট, বিএনপিকে ক্ষমতা আসতে ভারত নানানভাবে সহায়তা করেছে। ভেবেছিল যে না, এদেরকে সহায়তা করলে আমাদের লাভ হবে। ভারত ভেবেছিল যে এই সরকারে তো আমির খসরু মাহমুদ চৌধুরী আছে, আমাদের খাস লোক, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড লোক। এই সরকারে ইকবাল হাসান মাহমুদ টুকু আছে, আমাদের খাস লোক। কিন্তু দেখা গেল যে টুকু আমির খসরুদের কথায় কাজ হয় না। এখানে খলিলুর রহমান আর তারেক রহমান, এই দুই রহমান খেলছেন। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, এই যে ভারত সফর আটকে গেল, বিএনপির ভারতপন্থীরা মির্জা ফখরুল থেকে শুরু করে এরা সবার মতামত ছিল যে না, প্রধানমন্ত্রী ভারত সফরে যাক, অনেক সমস্যার সমাধান হবে, নইলে অবস্থা আরো অবনতি হতে পারে। এবং বিএনপি পন্থী অনেক বুদ্ধিজীবীরাও, নানান থিঙ্ক ট্যাঙ্ক, তারাও এই পরামর্শ দিয়েছিল, কেউ কেউ কলামেও লিখেছিল। কিন্তু ডক্টর খলিলুর রহমান এবং তারেক রহমান এই দুইজনের সিদ্ধান্তে যাওয়া হয়নি। বিশেষ করে ডক্টর খলিলুর রহমানের অবদানটা এখানে অসাধারণ। তো ডক্টর খলিলুর রহমানকে কিছু কিছু প্রেডিকশন, যেমন খলিল গুপ্ত বিএনপি ছিল, তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিল, জামাতের প্রতিবাদ করেছিল, ঠিক আছে, তখনকার প্রতিবাদ তো যুক্তি ছিল, কিন্তু আসলে খলিলুর রহমানের নিয়োগটা যে ভালো হয়েছে, জামাতের অনুকূলে গেছে বা অনেকটা জামাতের পররাষ্ট্রমন্ত্রীর মতো আচরণ করছে, এই দিকটা কিন্তু ভালো। এরকম আরেকটা ঘটনা ঘটেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় মোস্তফা সরোয়ার ফারুকীর ক্ষেত্রে। জামাতের লোকজন প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল, তো মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি উপদেষ্টা বানানো হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। পিনাকি ভট্টাচার্যরা মারাত্মক সমালোচনা করেছেন, ইলিয়াসরা, কিন্তু দিন শেষে দেখা গেল সবচেয়ে ভালো উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, জামাত তার উপর সবচেয়ে খুশি। পিনাকি ভট্টাচার্যরা পরবর্তী দুঃখ প্রকাশ করেছেন যে না, ফারুকীর বিরুদ্ধে আমরা ভুল বলেছিলাম, তিনি আসলে ভালো লোক, তিনি সবচেয়ে জুলাইকে বেশি ধারণ করতেন, তিনি ইনক্লুসিভ কালচার বাংলাদেশে ইনিশিয়েট করার চেষ্টা করেছেন।